একটা চেইন অফ কমান্ডের মধ্যে থাকতেই হবে, এছাড়া তো উপায় নেই। আপনি জানেন যে ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং মহাকাশ বিজ্ঞানী পারমাণবিক গবেষক একে জেপিজে এপিজে এপিজে আব্দুল কালাম তিনি এখন ঢাকায় আছেন, ঢাকা সফর করছেন। তিনি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের দাবি করেছেন। সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা ফিরবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আপনারা জানেন যে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম এখন ঢাকায়। গতকাল সন্ধ্যায় তিনি তরুণদের সঙ্গে একটি মত বিনিময় করেছেন। তিনি নিজে পরমাণু বিজ্ঞানী, কিন্তু তিনি দাবি করেছেন যে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের। আমরা তার দাবির সঙ্গে সম্পূর্ণ একমত, মনে প্রাণে একমত। কারণ এই বিশ্বকে যদি পারমাণবিক অস্ত্রের হুমকি থেকে মুক্ত না করা যায়, তাহলে যে কোনো দিন হয়তো দেখা যাবে যে বিশ্বের মধ্যে এই পারমাণবিক অস্ত্রের লড়াইয়ে বহু মানুষ নিহত হয়ে গেছে। তবে ভারতের এই পরমাণু বিজ্ঞানের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তার মধ্যে একটা বিরল প্রতিভা আছে। কিন্তু আমাদের যে উদ্বেগটা সেটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তান তারা দুটি পারমাণবিক শক্তির অস্ত্রধর দুটি দেশ, এবং আমাদের পাশে একজন আরেকজনকে হুমকি দেয়, একজন আরেকজনকে হুমকি দিচ্ছে, এবং আমরা ভারতের পাশে আছি। আমরা কিন্তু মারাত্মকভাবে উদ্বিগ্ন যে পারমাণবিক অস্ত্র থাকা মাত্রই মানেই হচ্ছে যে এটি ব্যবহার করার এক ধরনের প্রবণতা কিন্তু কাজ করে, বা হুমকি দেওয়ার প্রবণতা কাজ করে। আমরা পারমাণবিক অস্ত্রমুক্ত দেশ হিসেবে কিন্তু ভারতের এই শক্তি এবং পাকিস্তানের শক্তি, এগুলো কিন্তু আমাদেরকে অত্যন্ত উদ্বিগ্ন করে তোলে। কারণ আমরা চাই যে গোটা এই দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত থাকুক। কিন্তু এই দুটি দেশ তাদের মানে লড়াইয়ের সূত্র ধরে, এবং তাদের এই দুই দেশে দুজন সে বিজ্ঞানী, পাকিস্তানের আব্দুল সালাম এবং ভারতের এপিজে আব্দুল কালাম, তারা তাদের নিজেদের দেশের জন্য এটা উদ্ভাবন করেছেন এবং দেশকে পারমাণবিক শক্তি সম্পন্ন করেছেন। তো এটা কিন্তু আমাদের জন্য একটা উদ্বেগের বিষয় হচ্ছে যে এই অস্ত্রমুক্ত হলো, কিন্তু তাদের অস্ত্র তাদের কাছে থাকবে, তারপরে আমরা আর কখনোই করতে পারলাম না। এই আহ্বানের কি এই অর্থ হয় কিনা, এটাও আমাদের মানে যিনি নিজেই এই ধরনের উদ্ভাবক গবেষক, হ্যাঁ, তিনি দাবি করছেন যে এটা আসলে এটা আলফ্রেড নোবেলের ক্ষেত্রে প্রযোজ্য। আলফ্রেড নোবেল পুরস্কার তার এই পারমাণবিকের যে অস্ত্র মানে অর্থ রুজি করেছেন, সেটা দিয়ে এখন বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কারের প্রবর্তন তিনি করে দিয়েছেন। না, এই জায়গায় কয়েকদিন আগে আমেরিকার এক ভদ্রলোক, নামটা মনে পড়ছে না, কিন্তু উনি মারা গেছেন। কিন্তু ওই ভদ্রলোক মারা গেছেন, কিন্তু উনি 60 বছর পরে, মানে ওনার 60 বছর পরে প্রমাণিত হয়েছে যে তিনি যখন মারা যান, কেউ মারা যাওয়ার আগে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি আমেরিকার কেজিবির এজেন্ট ছিলেন, এজেন্ট হিসেবে কাজ করেছেন, কিন্তু মার্কিনী। কিন্তু সেই অভিযোগ নিয়ে কিন্তু উনি মারা গেছেন। কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে তিনি আসলে এজেন্ট ছিলেন না। কারণ এজেন্ট হিসেবে ধারণা করা হলো কেন, যখন আমেরিকা হাইড্রোজেন বোমা তৈরি করার চেষ্টা করলো, তখন তিনি বাধা দিয়েছিলেন যে হাইড্রোজেন বোমা, এবং ওনার ধারণা ছিল যে এইসব পরমাণু অস্ত্র পরমাণু যদি মানে তার নিজের দেশের মধ্যে সব সঞ্চিত হয়, একসময় রাশিয়া হয়তো এই অস্ত্রগুলোকেই মানে তার দেশের বিপক্ষে ব্যবহৃত হতে পারে, মানে এই অস্ত্রগুলোকে ফাটাই হয়তো তার দেশকে অচল করে দিতে পারে। এরকম একটা ধারণা থেকেই তিনি কিন্তু এটাকে বাধা দিয়েছিলেন, হাইড্রোজেন বোমার। এখন আমি যেটা বলতে চাই যে পরমাণু অস্ত্র যেটা এপিজে আব্দুল কালাম যেটা বলেছেন, এটা সারা বিশ্বে বড় বড় দেশগুলো কিন্তু তাই বলছে। আপনার আমেরিকা যখন পরমাণু অস্ত্রের কথা বলেই কিন্তু ইরাকের উপর হামলা চালিয়েছে, কিন্তু তার দেশে পরমাণু অস্ত্র থাকবে, আর ইরাকের কাছে পরমাণু অস্ত্র আছে বলে সেই দেশটি থেকে মানে একদম পুরো দেশটিকে নষ্ট করে ছিন্নভিন্ন করে দিয়েছে। ইরানের ব্যাপারে বলছে মানে এই অস্ত্রের ক্ষেত্রে আসলে দ্বৈত নীতি, যার আছে সে এটার বিপক্ষে অবস্থান নেয়। তবে এপিজে আব্দুল কালাম যে তার বক্তব্যটি আজকে দিয়েছেন খুবই ইন্সপায়ারিং। আশা করছি দর্শক আপনারা এটি শুনবেন এবং খুবই। তবে সুলতান, উনি কিন্তু আরেকটা কথা বলেছেন, যে উনি বলেছেন যে বাংলাদেশের অধিকাংশ মানে জনসংখ্যার বেশিরভাগ হলো 25 বছরের নিচে, এবং উনি বলেছেন যে এই তরুণরাই হলো মানে সম্ভাবনা। উনি এই তরুণদের দিকেই ওনার বলেছেন যে তোমরা এগিয়ে যাও এবং তোমাদের কাছে দেশ এগিয়ে যাবে। তিনি আরেকটি বলছেন যে যদি আরো 83 বছর তিনি জীবন পান, তাহলে ভারতের 100 কোটি মানুষের হৃদয় দেখতে চান।
আমি তো পড়ে ওনার স্পিচটা পড়েছি, আমি শুনতে পাইনি। এদিকে যখন এই পরমাণু অস্ত্রের বিপক্ষে তিনি বলছেন, তখন প্রধানমন্ত্রী ইটালিতে বলেছেন যে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের অবস্থান জিরো টলারেন্স। এটা জিরো টলারেন্সের কথাগুলো আমরা আগে শুনেছি, এখন আর এসব জিরো টলারেন্সের কথা আর বিশ্বাস করতে ইচ্ছা হয় না। কারণ যেই ঘটনাগুলো ঘটে, নিজ দলের পক্ষে হলে কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়, বাকিগুলোর ক্ষেত্রে চোখ বুজে থাকা হয়। তো জিরো টলারেন্স শব্দটা আমাদের কাছে এখন একটা, আমার কাছে মনে হয় যে এটা মানে তার যেই ব্যাকরণগত অভিধানগত যে অর্থ, সেই অর্থের ব্যঞ্জনা এই সরকারের মুখে উচ্চারিত হতে হতে এটা আর আর কোনো ব্যঞ্জনা বা আবেদন রাখছে না আমাদের। তাই জনাব শাহ আলমগীর, না, কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স মানে এটা কেনই হবে না আমি ঠিক জানি না, কিন্তু এই না, না, সরকার আমি কিন্তু জঙ্গিবাদের বিষয়টা আমি বলেছি, জঙ্গিবাদের তো অনেক রকম ফের আছে। এখন বিশ্বজিৎকে যারা হত্যা করেছে এটাও এক ধরনের জঙ্গিবাদ। জঙ্গিবাদ শুধু টুপিওয়ালা না, লোকের, ওইটা একটা অপরাধ, কিন্তু এটা আপনি জঙ্গিবাদ না। আপনি জঙ্গিপনা যেটা, হ্যাঁ, জঙ্গিবাদের অর্থ জঙ্গিপনা এবং জঙ্গিবাদ কিন্তু এক জিনিস নয়। না, অবশ্যই আপনি জঙ্গিপনাই আপনি যে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিরাজ করছে, এই জঙ্গিপনা কতকাংশে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন? আপনি এই জঙ্গিপনা কখনো সরকারের দলের মদদে হচ্ছে, পৃষ্ঠপোষকে হচ্ছে, সরকারি বাহিনীর পৃষ্ঠপোষকে হচ্ছে। এখন জিরো টলারেন্স কথাটা যখন আপনি বলবেন, সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য হতে হবে। আপনি কি সর্বক্ষেত্রে সেটা প্রযোজ্য করছেন? আমরা তো এমন অনেক সন্ত্রাসী ঘটনা দেখেছি যাদের ক্ষেত্রে সরকার চোখ বন্ধ করে রয়েছে, এবং এই বিষয়গুলোকে আমি ওই অর্থেই বলছি যে সরকার যদি সর্বক্ষেত্রে এই জিরো টলারেন্স নীতি দেখাতো, তাহলে আমরা বুঝতাম যে তাদের এই নীতিটি একটা সার্থক নীতি, বিদেশে গিয়ে বলার একটা সার্থকতা আছে। জঙ্গিবাদ, হ্যাঁ, জঙ্গিবাদ তো আমাদের আসলে অনেক সাম্প্রতিক সময়গুলোতে, ইনফ্যাক্ট গত অনেক বছর ধরেই আলোচনা হচ্ছে। কিন্তু জনাব শওকত মাহমুদ যে বললেন যে বিশ্বজিৎ হত্যা আর জঙ্গিবাদ আসলে কি এক এক ধরনের জঙ্গিপনা? না না, আমি তো এই কথাটা বলছিলাম যে এটা একটা অপরাধ, আরেকটা অপরাধ ওই যে একসঙ্গে 6 জনকে মেরে ফেলা, একসঙ্গে ওই যে মৌলানা সাহেবকে মেরে ফেলা, এগুলো হলো সন্ত্রাস, কিন্তু এগুলি জঙ্গি নয়। কিন্তু ওনাদেরকে হত্যাটার পেছনে কিন্তু একটা জঙ্গিবাদ কাজ করেছে, কারণ যেভাবে হত্যা করা হয়েছে, এবং এটা বোঝা যাচ্ছে যে একটা মতের বিরুদ্ধে লোককে, মানে মানে আমাদের এখানে একটা মানে মত প্রচার করতো, তার মতের বিরুদ্ধে একটা লোককে তারা মনে করেছে মানে ওনাকে হত্যা করেছে, ওইটা জঙ্গিবাদের ইয়ে। কিন্তু হত্যাটা তো অপরাধ। এখন আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের মতো করে দেখতে চাই, তাহলে এই দেশকে যদি আমরা ধরেন আরেকটা আফগানিস্তানের জায়গা নিয়ে যেতে চাই, অথবা পাকিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাই, তাহলে এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে তো আমাদেরকে কড়া অবস্থানে থাকতেই হবে। কারণ আমরা দেখেছি যে যারা এই আফগানিস্তান কিংবা মানে পাকিস্তান, যারা একসময় জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করেছে, এই জঙ্গিদের নিয়ে তালেবান তৈরি করেছে, তালেবানকে বৃদ্ধি হতে দিয়েছে, তালেবানকে সমর্থন করেছে, লাদেনকে আশ্রয় দিয়েছে। সুতরাং সেই পাকিস্তান, সেই আফগানিস্তান যে জায়গায় আছে, যেখানে এখন প্রতি মুহূর্তেই মানুষ মারা যায়, প্রতি মুহূর্তেই মানে মানে মালালার মতো একটা সাধারণ মেয়েকেও যারা খুন করতে যায়, সেইটা তো জঙ্গিবাদ। মানে এইটাকে তো আমাদের দেশে তো কখনো মেনে নেওয়ার কারণ নাই, কারণ এই দেশের ইতিহাস কিন্তু কখনোই আমার মনে হয় আলমগীর সাহেব আলোচনাটাকে অন্য অর্থে, ধর্মীয় জঙ্গিবাদের কথায় আপনি যদি আসেন, প্রধানমন্ত্রী যদি বলে থাকেন যে ধর্মীয় জঙ্গিবাদ আমি সহ্যই করব না, কিন্তু তার কথাটা জঙ্গিবাদ। ধর্মীয় জঙ্গিবাদের পাশাপাশি রাষ্ট্রীয় জঙ্গিবাদও তো আছে। এই যে র্যাব যে 7 জনকে খুন করলো, এর মধ্যে একটা জঙ্গিবাদ কাজ করেনি র্যাবের মধ্যে? এটা তো রাষ্ট্রীয় জঙ্গিবাদ, যে নিরস্ত্র মানুষকে তারা গুলি করে হত্যা করেছে। আপনি যখন নিরস্ত্র মানুষের উপর অত্যাচারের সিদ্ধান্ত নেন, এটাও তো একটা জঙ্গিবাদ। আমি ধর্মীয় জঙ্গিবাদের প্রসঙ্গ আসলে আমি সেই কথাগুলো বলি, কিন্তু জঙ্গিবাদ বলতেই শুধু ধর্মীয় জঙ্গিবাদ বোঝাবে না। আজকে ইসরায়েলের তারা যে হামলা করেছে, এটা কি জঙ্গিবাদ নয়? আমার কথা হচ্ছে জঙ্গিবাদ শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে